আপনাকে যেভাবে ভিডিও দিয়ে এন্ড করে তেন করে বুঝাইলাম আগিটাকে, আপনি বিশ্বাস করবেন না আমাকে কেউ এভাবে বুঝায় নাই। এটা আমি নিজে পরে বুঝছি। এটা আমি ইন্টারমিডিয়েটে পড়তেছি সায়েন্স থেকে। আমাকে কেউ এত সুন্দর করে পরে বুঝায় নাই। আমি আপনাদেরকে যেটা ডেলিভারি দিছি এটা আমাকে কেউ এভাবে বুঝায় নাই। আমি এটা আপনাদেরকে ডেলিভারি দিছি। না না, আমাকে কেউ এভাবে বুঝায় নাই। আমার বুঝতে খুব কষ্ট হয়েছে। আমি নিজে বুঝতাম না এটা, সত্যি কথা বলতে। এটা আমার বুঝতে সময় লাগছে। এটা কিন্তু আবার মেট্রিক ইন্টার ছেলেদেরকে ভালো করে বুঝতে পারে না টিচাররা। এটা যদি আমি এই যে আপনাদেরকে ভিডিও আমি বলছি যে আপনাদের যখন লিসেনিং, রাইটিং, স্পিকিং এবং ভিজুয়াল সব যখন একসাথে হয় তখন চারটা যখন মিডিয়াম কাজ করে তখন লার্নিংটা পারফেক্ট হয়। রিডিং, রাইটিং চারটা মডিউল থাকতে হবে। আপনার মানে শুনবেন, দেখবেন, লিখবেন, তখন দেখবেন এটা আপনার মাথায় থাকবে। ভিজুয়ালি দেখবেন, লিখবেন, শুনবেন, পড়বেন, মনে থাকবে। চারটে স্কিল একসাথে। এই জন্য কিন্তু IELTS এ চারটে স্কিল টেস্ট করে, লিসেনিং, স্পিকিং, রিডিং, চারটে স্পিকিং আছে। গরুর আয়ুকাল আমি জবাই না করলে ততদিন থাকে, ততদিন আর কি জবাই করছি। গরুর আয়ুকাল, গরু কত থাকে? গরু তো মনে করেন 15 বছর 10 বছর থাকতে পারে, সমস্যা নাই তো। আপনি জবাই, গরু তো আর আয়ুকাল বলতে এটা তো এমন না যে ফ্যাটে না গিয়ে মানে ইয়ে হয়ে যাবে। এটা আমি বছরের পর বছর বাঁচায় রাখছি এরকম তো নাই। এখন এটা তো ডিফিকাল্ট কোয়েশ্চেন ভাই। এখন মনে করেন গরু তো জবাই না হয়ে থাকে না, এটা তো জবাই হয়ে যায়। এটা তো আমি কেউ এরকম আপনি বাসায় রেখে মরার জন্য ওয়েট করছে এরকম তো দেখি না ভাই। কেমনে কইতাম বলেন আপনার প্রশ্ন। আমি মানে গরু তো জবাই না করে কেউ শুধু দিনের প্রতি পালছে এরকম তো দেখি না, যে গরুকে বিদ্যুৎ হতে দিছে। হ্যাঁ, ক্রিকেট মশলা গরু মনে করেন দেশি গরু 10টা বাচ্চাও দিছে, ঠিক আছে, 11টা বাচ্চাও দিছে, তাহলে 11 বছর তো সে নিশ্চিত বাঁচছে। আরো হয়তো 4-5 বছর সে বাঁচবে। আছে আমাদের কাছে খামারি আছে 10টা 11টা বাচ্চা দিচ্ছে বেশি করে। আমি রিসেন্টলি একটা ইন্টারভিউ করছিলাম একটা খামারিকে, 6টা হচ্ছে ফিমেল বাচ্চা হয়েছে, 4টা মেল বাচ্চা হয়েছে প্রতি বছর বাচ্চাতে দিয়েছে। 12 বছর তো হয়ে গেছে, তাহলে আরো তো বাঁচে, তো আসলে বাঁচে। মানে আপনি এখন পরে তো বেশি দিন রাখে না, বুড়া টুড়া হয়ে দাঁত তাঁত ফুরি যায়, তখন বলে যে এটা জবাই করে দিতে কাম আসবে, দুধ কম পাইলে বিক্রি করে এটা কষার কাছে চলে যাবে। এখন এটা আমার কাছে এরকম করে স্টাডি নাই যে কেউ গরুটা না খাইয়ে বাঁচায় রাখছে, মানে এটা ছাড়ে দিচ্ছে যে তুই বাঁচি থাক, ঠিক আছে, যুক্তি আছে। আয়ুকালটা কত এটা আমার ধারণা 20 বছর, 15-20 বছর হবে। হ্যাঁ, কিন্তু ওইটা তো আমরা ওইটা এন্ডিং হতে দেখি নাই। এটা হচ্ছে বিষয়। কারণ গরু তো আর মানে কেউ তো আর এটা গরুকে স্বাভাবিক মৃত্যু হতে এরকম দেয় না, খাবারের বিষয় থাকে, খেয়ে ফেলে, এটা আর কি। আমার বন্ধু আছে ডাক্তার, ট্রল করে যে আমার ফেসবুকে পোস্ট দিছে, যে আমারে ট্রল করে পোস্ট দিছে আর কি, যে আমার বাঘের হাসাহাসি করতেছে, যে চিকিৎসা করে সেই গরু খায়। মানে ডাক্তার, গরুর ডাক্তার মানে গরুর চিকিৎসা করে, আবার নিজের রোগীকে নিজে খেয়ে ফেলে, ঠিক আছে। মানে সে যে নিজের রোগী চিকিৎসা করে রোগীকে আবার খেয়ে ফেলে, এটা কে একমাত্র ডাক্তার? আমার বন্ধু আমার ট্রল করে, এখন FCPS ডক্টর বসে, আমরা কলেজের স্টুডেন্ট তো, বন্ধু বান্ধব মোটার ভালো জায়গায় আছে, তো এখন FCPS ফিজিওথেরাপি, তো একটু আবার ওদের একটু আবার ইয়া বেশি, মানে ইগো প্রবলেম বেশি আর কি। আমাদের তো আমরা গরুর ডাক্তারের এত কথা বলার দরকার কি, তোরা বেটা গরুর ডাক্তার এত কথা কবি কে বেটা, ঠিক আছে না? ওদের ইগো প্রবলেম হয় যে বেটা এত কথা কিসের গরুর ডাক্তার, বেটা নিজের রোগী নিজে খাই ফেলাস, বেটা আবার কথা বলাস, ঠিক আছে না? এরকম আমাদেরকে মাঝে মাঝে ট্রল করে। আমাদের বন্ধু বান্ধব মনে করেন আমরা এখন সিজ গ্রেডে চলে গেছি, মানে ভেটারিতে পরে ইউনো ইকুইভ্যালেন্ট পোস্টে চলে গেছি, অনেকের ইগোতে লাগে বেটা গরুর ডাক্তার, বেটা এত উপরে চলে গেছে, আমরা এখন 9ম গ্রেডে রয়ে গেছি সরকারি ডাক্তার, এটা অনেকের মাইন্ডে লাগে, ঠিক আছে। আমাদের অল্প বয়সে 6ষ্ঠ গ্রেডে চলে গেছি, এটা আর কি। তা আমাদের রোগীকে আমরা নিজেরাই খেয়ে ফেলি, এটা হচ্ছে বিষয় আর কি, ঠিক আছে না? হালাল করে দিছে।
এখন এই জন্য আয়ুষ্কালটা আসলে আমার স্পেসিফিক ওরকম ক্যালকুলেশন নাই যে একটা গরুকে কেউ এরকম কতদিন রান করতে দিচ্ছে, সে কতদিন মানে একদম তারে কিছুই করে না, পোষা গরু তার পোষা প্রাণী হিসেবে ইয়া করে না মনে। আমি তো ওরকম পোষা প্রাণী হিসেবে গরুকে কাউকে দেখিনি আর কি। 25 বছরে যে ছোট ভাই বলে দিছে। ঠিক আছে, কথা ঠিক আছে, ঠিক আছে মুরব্বী, ফাঁক দিয়ে বলে দিছে আপনাকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমরা লেকচার রেটটা আমরা একটু পড়ি আস্তে আস্তে। লেকচার 8, জি আমরা পড়ছি, সরি লেকচার 9 শুরু হবে আর কি, লেকচার 9 এবং লেকচার 8 কিছু অংশ 9 এর মধ্যে আছে ব্লাডের জিনিসটা, আমরা একটু পড়ি আর কি জিনিসটা। আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম।
জি জি তরল জল জল প্রোটিন আয়ন আয়ন সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ক্লোরাইড বাইকার্বনেট গ্লুকোজ অ্যামিনো অ্যাসিড ভিটামিন ইউরিয়া হরমোন এনজাইম হ্যাঁ গ্লোবিউলিন রক্তের কোষীয় উপাদান
ইউরিয়া ইউরিক অ্যাসিড আর হরমোন এনজাইমও থাকে। হ্যাঁ ইউরিয়া হরমোন এনজাইম ইউরিক অ্যাসিড স্যালাইন না, হরমোন এনজাইম বর্জ্য পদার্থ না, ইউরিয়া ইউরিক অ্যাসিড হচ্ছে বর্জ্য পদার্থ। শ্বেত রক্তকণিকা। স্যার আরবিসি নিচে আরবিসি নিচে ডব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেল, না না লোহিত রক্তকণিকা। হুম। আয়ন আয়ন। হ্যাঁ, রক্তের রক্ততঞ্চন, রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। প্লেটলেট। আচ্ছা আমরা এখানে বলি, প্রথমে হচ্ছে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করতে হচ্ছে ব্লাড। ব্লাডের প্রথম আমরা কাজ কি বুঝছি, প্রথমতে পড়ে যাই যে ব্লাডের মধ্যে প্রথম কাজ হচ্ছে যে অক্সিজেন থেকে রক্তকে ফুসফুসে নিয়ে যাওয়া, অক্সিজেন যুক্ত রক্তকে ফুসফুস থেকে কোষে নিয়ে যাওয়া। ব্লাড কি করে, অক্সিজেন যুক্ত রক্তকে ফুসফুস থেকে কোষে নিয়ে যায়, কোষ থেকে আবার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত গ্রহণ করে সেটাকে আবার ফুসফুসে নিয়ে যায়। তাহলে গ্যাসিয়াস এক্সচেঞ্জ, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জে সহায়তা করে ব্লাড। ব্লাডের মাধ্যমে কিন্তু অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড বডির মধ্যে ক্যারি হয়। ঠিক আছে, এটা বুঝছেন কিনা? রক্তের কাজ কি? এই যে আমার অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ক্যারি হচ্ছে, এটা কিসের মাধ্যমে ক্যারি হচ্ছে? ফুসফুসটা কিসের মাধ্যমে ক্যারি করছে? রক্তের মাধ্যমে। রক্তটাই অক্সিজেন যুক্ত রক্ত ফুসফুস থেকে শরীরে যাচ্ছে, আবার কার্বন ডাইঅক্সাইড যুক্ত শরীর থেকে ফুসফুসে যাচ্ছে। ঠিক আছে, এর বাইরে হচ্ছে যে আমরা যেটা বলছি যে আমাদের শরীরের মধ্যে যে আমাদের যে গরু বা মানুষের যে গ্লুকোজ বা প্রোটিন যেগুলো আছে, এগুলো অন্ত্রের কোষের মাধ্যমে তখন কি হয়, অন্ত্র থেকে কোষে যায়। এখানেও কিন্তু ব্লাডের মাধ্যমে যায়। অন্ত্রের মধ্যেও কিন্তু আমার যে অ্যাবজর্বটা হয় অন্ত্রের মধ্যে যে ব্লাড ভেসেল আছে সেগুলোর মাধ্যমে কিন্তু এই গ্লুকোজগুলা আমাদের সবকিছু, আমি বলছি কি, শরীরে আমরা যে খাবারটা খাই সেটা ভেঙে চুরে একটা নির্দিষ্ট ফরম্যাটে আসে, এটা যে ছোট ফরম্যাট, সেটা আবার কিন্তু ব্লাড ভেসেলের মাধ্যমে কোষের মধ্যে প্রবেশ করে। আবার কোষ থেকে যে বর্জ্য হয় সেটাও কিন্তু ওই যে বলছি না, কোষিক জালিকার মাধ্যমে অক্সিজেন এবং গ্লুকোজ গ্রহণ করে এবং বর্জ্য পদার্থ বের করে দেয়। ওই বর্জ্য পদার্থটা কিন্তু আবার কি করে, ব্লাড কোথায় নিয়ে যায়, কিডনিতে নিয়ে যায়। ওখান থেকে যেটা বর্জ্য সেটা ইউরিন হিসেবে বের হয়ে যায়। আবার অন্ত্র থেকেও কিন্তু ওই গ্লুকোজটাকে অ্যাবজর্ব হতে সহায়তা করে। তাহলে আবার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে, পিএইচ ভারসাম্য রক্ষা করে, ব্লাডের একটা পিএইচ আছে এটা রক্ষা করে, এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ব্লাডের মধ্যে রক্তকণিকা থাকে। তো রক্তটাকে আমরা বেসিক্যালি দুইটা ভাগ করছি, একটা হচ্ছে প্লাজমা, রক্তের যেটা তরল অংশ, আর একটা রক্তকণিকা। কোনটা বুঝেন নাই? গ্র্যানুলোসাইট, গ্র্যানুলোসাইট এটা দানাযুক্ত। গ্র্যানুলোসাইট মানে গ্র্যানুল দানাযুক্ত, গ্র্যানুলোসাইট মানে দানাবিহীন। নিউট্রোফিল, আপনারা মাঝে মধ্যে সিবিসি টেস্ট করেন কিনা, ব্লাড টেস্ট করেন না যে হাতে, ওখানে কিন্তু এগুলো সবগুলা থাকে যে কয়টা নিউট্রোফিল থাকে, কয়টা ইসোনোফিল থাকে, কয়টা লিম্ফোসাইট থাকে। একটা তো থাকে যে আপনার শরীরে কতটুকু আছে, আরেকটা তো থাকে যে কি, আরেকটা কি থাকে, কি রে ভাই এটা কি হইলো, কতটুকু থাকা দরকার, তাই না? তাই এখানে আপনারা দেখেন কম্পোজিশন অফ ব্লাড, দেখছেন এটা ছবি দেখা যায়, এটাই তো পরে দিছি, এখানে তো এটা পরে দিছি। এই যে এখানে দেখেন রক্তের মধ্যে হলুদ যেটা অংশ দেখছেন এটা হচ্ছে প্লাজমা, 55% লেখা আছে। আর যেটা লাল অংশ হচ্ছে এটা কি, রেড ব্লাড সেল, এটা এগুলো আছে কত, 45%। হোয়াইট ব্লাড সেল হচ্ছে যে সাদা যে অংশটা আছে, মানে আপনি যদি ব্লাডটাকে নিয়ে
একটা মেশিন আছে, সেন্ট্রিফিউজ মেশিন বলে, সেন্ট্রিফিউজ মেশিনে ঘূর্ণন করেন, তাহলে হচ্ছে যে ওই ব্লাডটা 3 পার্টে ভাগ হবে। যেটা উপরে হলুদ অংশ এটা হচ্ছে কি প্লাজমা, এখানে লিখছি কিন্তু ভাই দেখেন এই যে প্লাজমা, এটা হচ্ছে কি, এটা একটা ব্লাড কালেকশন করছি মনে করেন, আমার থেকে ব্লাড নিছে একটা, এটা টিউব দেখছেন না আপনারা, এটা ব্লাড নেওয়ার পরে ও একটা সেন্ট্রিফিউজ মেশিন আছে, সেন্ট্রিফিউজে ঘুরতে দিছে, ঘুরার পরে এই 50% 55% যেটা প্লাজমাটা উপরে উঠে গেছে, আর 45% কোষীয় উপাদানটা নিচে নেমে গেছে। তার মধ্যে লোহিত রক্তকণিকা হচ্ছে 41%, হোয়াইট ব্লাড সেল শ্বেত রক্তকণিকা হচ্ছে 4%। এই যে আমি লিখছি এখানে দেখেন, তাহলে আপনারা রক্ত এটা বুঝছেন এবার। এই যে লোহিত রক্তকণিকা হচ্ছে 41%, 45%-এর মধ্যে, আর হোয়াইট ব্লাড সেল হচ্ছে 4%। এটা এটা তো কম পরিমাণে থাকে। আচ্ছা, এটা হচ্ছে একটা রক্তকে নিয়ে যখন আমরা টেস্ট করছি আর কি, তখন হ্যাঁ আর একটা ছবি দেখি আমরা, এই দেখেন এই যে একটা ব্লাড দেখা যাচ্ছে, কম্পোজিশন অফ ব্লাড, প্লাজমা 55%, প্লাজমা হচ্ছে রক্তের মধ্যে যে তরলটা থাকে, এটা হলুদাভ তরল, এটা কত পার্সেন্ট? 55%। হোয়াইট ব্লাড সেল এবং প্লেটলেটটা আলাদা হয়ে হয়েছে কত পার্সেন্ট? 4%। আর রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা হচ্ছে 41%। এখন লোহিত রক্তকণিকা লোহিত হয়েছে কেন? কারণ এখানের মধ্যে হিমোগ্লোবিন নামে একটা পদার্থ থাকে, হিমোগ্লোবিনের কারণে লোহিত রক্তকণিকা লাল হয়। অনেক সময় বলে না যে তোমার হিমোগ্লোবিন কমে গেছে, বলে কিনা, হিমোগ্লোবিনের কারণে লোহিত রক্তকণিকা লাল হয়। তাহলে এখন আমরা যে 55% প্লাজমা হলুদ অংশটা দেখতেছি, এই প্লাজমার মধ্যে কি কি থাকে? এই প্লাজমার মধ্যে কিন্তু 90% জল থাকে, জল মানে পানি থাকে, আর বাকি থাকে প্রোটিন থাকে, অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, আয়ন থাকে। আয়ন বলতে এটা আছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট। তাছাড়া কি থাকে? গ্লুকোজ থাকে। গ্লুকোজ হচ্ছে যে কার্বোহাইড্রেট, শর্করার লাস্ট উপাদানটা প্লাজমাতে থাকে। জি, ওই প্লাজমার মধ্যে থাকে আর কি, 55% এর মধ্যে 10% এর মধ্যে এগুলো থাকে, আর তরলের বাইরে 10% এর মধ্যে এটা থাকে। হ্যাঁ, কি করে? হ্যাঁ, এখন এটা তো আসলে প্লাজমাতে থাকা মানে কি, এটা তো রক্তটা তো আসলে এক জায়গায় না, এটা ফুসফুসে যায়, কিডনিতে যায়, সব জায়গায় তো যায়। এখন সোডিয়াম ফল করে বলতে, এখন আপনার যদি ডিহাইড্রেশন হয়, পানি শূন্যতা হয়, তখন আমরা কি করি, এই যে বা ডায়রিয়া হয়, তখন আমরা কি করি, সোডিয়ামটা স্যালাইন আকারে নিই, যাতে কি হয়, ব্লাড ভলিউমের মধ্যে সোডিয়াম আয়নের ঘনত্বটা রিপ্লেস হয়ে যায়। অর্থাৎ শরীরে যখন পানি বের হয়ে যায়, লবণ বের হয়ে যায়, তখন সোডিয়ামের ঘনত্বটা কমে যায়। আপনারা যখন ডায়রিয়া করেন তখন কি হয়, শরীর থেকে পায়খানার সাথে পানির সাথে লবণও চলে যায়। এই জন্য কিন্তু আমাদেরকে সোডিয়াম ক্লোরাইড এবং সুগারটা ওরসালাইন মানে খেতে হয়, যাতে আমার ব্লাডের মধ্যে এই সোডিয়ামের ঘনত্বটা আবার আগের লেভেলে চলে আসে। শরীরের মধ্যে ব্লাডের মধ্যে তো পানি থাকে, সোডিয়াম ক্লোরাইডটা এই ব্লাড এই রক্তের মধ্যে দিয়ে সব জায়গায় যাচ্ছে আপনার, ঠিক আছে? যখন আমার শরীরের মধ্যে, শরীর থেকে লবণটা বেড়ে যাচ্ছে, লবণ মানে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়ামটা বেড়ে যাচ্ছে, এটা আমাকে বাইরের দিকে যদি আমি না দিই, তাহলে আমার বডির পিএইচটা চেঞ্জ হয়ে যাবে। লবণ শিরাতে স্যালাইন দিবে, সোডিয়াম ক্লোরাইড দিচ্ছি, হ্যাঁ নরমাল দিচ্ছি। যখন আবার স্যালাইনটা কিন্তু আমরা দুই ক্ষেত্রে দুইটা দিই। এবার যখন আমাদের শরীর বেশি উইক হয়ে যায়, তখন আমরা দিই গ্লুকোজ স্যালাইন। আবার পায়খানা থাকলে কিন্তু গ্লুকোজ স্যালাইন দেওয়া যায় না, তখন আমাদেরকে দিতে হয় নর্মাল স্যালাইন, সোডিয়াম ক্লোরাইড। যখন আমার শরীর মনে করেন একটা যোদ্ধা, যে মনে করেন যে সে একটা গুহার মধ্যে 10 দিন ধরে আটকে আছে, সে কোনো খাবার পানি পায় নাই, তার তো পায়খানা হইতেছে না, তার নর্মাল স্যালাইন দিব না, তাকে আমি ডিএনএস দিব, না হলে গ্লুকোজ দিব। আবার একটা পায়খানা রোগী, সে পায়খানা করতেছে, তারা আমি কলারা স্যালাইন দিব। তারা যদি আমি ডেক্সট্রোজ স্যালাইন দিই, তাহলে তো আরো বেশি পায়খানা হবে। কথা বুঝছেন? পায়খানা হইলে পায়খানা হইলে নর্মাল স্যালাইনতে বেশি পায়খানা হলে কলারা স্যালাইন, কলারা স্যালাইনের মধ্যে বাইকার্বনেট আয়নটাও থাকে। বুঝতে পারছি? পায়খানা, গরুর মনে করো পায়খানা করতেছে, এই অবস্থা আপনি ডেক্সট্রোজ দিলে গরুর পেট ফুলে যেতে পারে, গ্যাস হয়ে যাবে। আবার গরু মনে করেন দুধ দিয়ে দুর্বল হয়ে গেছে, মিল্ক ফিভার হয়েছে, ক্যালসিয়াম চলে যাচ্ছে। হ্যাঁ, বিষয়টা নিয়ে যেটা কথা বলছেন, গরুর পায়খানাতে আমার কাছ থেকে মানে মেডিসিন দিয়েছে, নর্মাল স্যালাইন দিয়েছে, নর্মাল স্যালাইনে সোডিয়াম দিয়েছে,
সোডিয়াম কার্বোহাইড্রেট। আর নন-অক্সিজেন হিসেবে কি সোডিয়াম কার্বোহাইড্রেট দেওয়া যাবে? দেওয়া যাবে। সোডিয়াম বাইকার্বনেট তো এটা ওষুধ। পাতলা পায়খানা দুই ধরনের আছে, ইনফেকশাস, নন ইনফেকশাস। এখন যদি পায়খানা যদি বদ্ধজমের কারণে হয়, যদি মনে করেন কার্বোহাইড্রেট এনগোর্সমেন্ট হয়, যে বেশি করে ভাত খাই ফেলছে, যাও খাই ফেলছে, মার খাই ফেলছে, তাহলে নর্মাল সাজেশন সোডিয়াম বাইকার্বনেট দেওয়া লাগবে। আর যদি মনে করেন পাতলা পায়খানাটা কোনো একটা রোগের কারণে হয়, জীবাণু ইনফেকশনের কারণে হয়েছে, তখন সেক্ষেত্রে কিন্তু জ্বর থাকে, সেক্ষেত্রে আপনাকে সোডিয়াম বাইকার্বনেট না দিলেও চলবে। আচ্ছা, এখন আমরা প্রোটিন 55% পাইলাম, এটার মধ্যে গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ভিটামিন, বর্জ্যপদার্থ এগুলো আছে। তারপর এখানের মধ্যে আমি এখানে লিখছি না, রক্ত উপাদান 40, কোষীয় উপাদান হচ্ছে 45%। যে রেড ব্লাড সেলই আছে আপনার আরবিসি। আরবিসি কি? লোহিত রক্তকণিকা। আরবিসির মাত্র শরীরের মধ্যে রক্তটা পরিবহন হয়। নাইট্রেট পয়জনিং নামে একটা রোগ হয় গরুর, যে ক্ষেত্রে দেখা যায় গরু শ্বাসকষ্টে মরে যায়। সেক্ষেত্রে হচ্ছে কি, ওই নাইট্রেট অণুটা এই হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে, ফলে শরীরে সে যে অক্সিজেনটা টেক করে সেটা হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করতে পারে না, কারণ হিমোগ্লোবিন সবগুলো নাইট্রেট ব্যবহার করে ফেলছে। এই রোগে আমার 8,000 জন 4টা বড় গরু মারা গেছিল, এক মহিলা। এটা নিয়ে নিউজ আসছিল। পর আমরা নাইট্রেট পয়জনিং পাইছি, এটা ঘাসের থেকে হয়। তো এটা হচ্ছে সেই হিমোগ্লোবিন যেটা টেম্পারেচার কমে যায়, শ্বাসকষ্ট বাড়তে থাকে। যত বেশি নাইট্রেট অণু অক্সিজেনের সাথে বাইন্ড করবে, তত বেশি হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করবে, তত বেশি অক্সিজেন যুক্ত হতে পারে, শ্বাসকষ্ট বাড়বে, মরে যায়। মনে করেন সন্ধ্যাবেলা আইলার ঘাস টাস খাওয়াইলে সকাল হইতে মরে যায়, এগুলো মরে গেছে। এটা হয় যে নাইট্রেটের কারণে। নাইট্রেট বিষ কি পড়াবো একদিন, পড়াবো। শাকসবজি থাকে, যখন হচ্ছে যে শরীরে বেশি খাই ফেলে, তখন এটা হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে। তখন হিমোগ্লোবিন যদি মনে করেন আপনি আমার বন্ধু, ও গিয়ে আপনার সাথে দোস্তি হয়ে গেছে, আপনি আমাকে আর ভালো লাগতেছে না, তখন অক্সিজেন তো আর হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করতে পারতেছে, কারণ নাইট্রেট বাইন্ড হয়ে গেছে। তখন তো অক্সিজেন যখন বাইন্ড হতে পারতেছে না, তখন কি হচ্ছে, শরীরের মধ্যে যখন পুরো হিমোগ্লোবিনটাই যখন নাইট্রেট ব্যবহার করে ফেলছে, তখন কিন্তু শ্বাসকষ্টে গরুটা মরে যায়। গরু ঘাস খাইলে মরবে না। যখন বজ্রপাত হয় তখন নাইট্রেটের পরিমাণটা বেড়ে যায়, না বেশি মেঘলা আবহাওয়া থাকলে। সেই জন্য সন্ধ্যাবেলা এই ঘাসগুলো না কাটা ভালো, আইলের ঘাস না খাওয়ানো ভালো। বিশেষ করে নতুন নতুন বৃষ্টির পর যে ঘাস হয়, এই ঘাসগুলো খেলে নাইট্রেট বিষ খেয়ে বেশি হয়। তো আরবিসিটা ইম্পর্টেন্ট। আরবিসিটা হচ্ছে যে হিমোগ্লোবিনটা হচ্ছে যে অক্সিজেনের সাথে বাইন্ড করে অক্সিজেন ক্যারি করতে সহায়তা করে বডির মধ্যে। আরবিসি লাল হয় হিমোগ্লোবিনের কারণে। এরপর আছে ডব্লিউবিসি। ডব্লিউবিসি হচ্ছে যে হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা। এই শ্বেত রক্তকণিকা হচ্ছে যে মূলত রোগ, মানে একটার কাজ হচ্ছে বডির মধ্যে অক্সিজেন সাপ্লাই দেয়, আরেকটার কাজ হচ্ছে কি বডি ডিফেন্স মেকানিজম, অর্থাৎ বডিকে রোগ থেকে বাঁচিয়ে রাখে। তো শ্বেত রক্তকণিকা দুই ধরনের, একটা আছে দানাযুক্ত, একটা দানাহীন। যেটা দানাযুক্ত এটা বলে গ্রেনুলোসাইট। গ্রেনুল শব্দের অর্থ দানা, সাইড অর্থ কোষ, অর্থাৎ যে কোষটা দানাযুক্ত। আর যেটার মধ্যে দানা বেশি সেটা হলো অ্যাগ্রেনুলোসাইট। তো দানাযুক্তর মধ্যে আছে নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, এগুলো লেখা থাকে, আপনারা দেখবেন কোনো সময় ব্লাড টেস্ট করলে দেখবেন এখানে নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল এগুলো লেখা আছে। দেখা যাচ্ছে যে আপনার রেঞ্জ থাকতো 2000-এর মধ্যে, আপনার আছে 10,000। তার মানে কি আপনার বডির মধ্যে কিছু জামাল হয়েছে, ঠিক আছে। এগুলো কোষের যখন প্যাথোলজিক্যাল সমস্যা হয়, বডির মধ্যে কোনো রোগ আসে বা কোনো সমস্যা হয় বা কোনো সমস্যা, তখন কিন্তু এগুলো প্যারামিটার সব চেঞ্জ হয়ে যায়, কম বা বেশি হয়ে যায়। তো নিউট্রোফিল এটা হচ্ছে যে ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস হচ্ছে যে জীবাণু ধ্বংসের প্রক্রিয়া, অর্থাৎ এটা শরীরের মধ্যে কোনো ফরেন বডি বা কোনো জীবাণু ঢুকলে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণুটাকে ধ্বংস করে। ফ্যাগোসাইটোসিস হচ্ছে যে মানে এটা জীবাণুটাকে চারিদিক থেকে ঘিরে ফেলে, ঘিরে এটাকে আস্তে করে বিনষ্ট করে দেয়, ভিতরের যে তার ম্যাটেরিয়াল আছে এটা নষ্ট করে দেয়। এবং এটা মূলত ব্যাকটেরিয়া ভাইরাসের ক্ষেত্রে। ইসোনোফিল এটা হচ্ছে যে পরজীবী প্রতিরোধ, অর্থাৎ শরীরের মধ্যে কোনো হ্যাঁ বেশি করে। আর ইউসিনোফিলটা হচ্ছে পরজীবী প্রতিরোধ। ইউসিনোফিল এটা হচ্ছে বডির মধ্যে যদি কোনো প্যারাসাইট থাকে, পরজীবী বলতে বোঝাচ্ছে আপনার কৃমিগুলোর ক্ষেত্রে, তখন কিন্তু ইউসিনোফিলটা আপনার বাড়তে পারে। আর বেসোফিলটা হচ্ছে অ্যালার্জিক রিঅ্যাকশন তখন বাড়ে, ঠিক আছে। 3 ধরনের গ্র্যানুলোসাইট আছে, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। একটু দেখাই দেখতে কিরকম। ইউরিক অ্যাসিডের কাজ অনেক। আমি তো ইউরিক অ্যাসিডের রোগী ছিলাম ভাই। ইউরিক অ্যাসিডের কাজ বললে তো আজকে ক্লাস শেষ করতে পারবো না।
গিরে গিরে ব্যথা হয়ে যায়। আমার তো এই রোগ হয়েছে, ইউরিক অ্যাসিড। যারা বেশি মাছ মাংস খায়, গরু ভাই সব মাছ মাংস তো কইলাম, সামুদ্রিক মাছ খেলেও ব্যথা হবে। আমার এই যে গিরে ব্যথা উঠলে 5 দিন থাকতো, এটা আমি 5 বছর পারতাম না। লিগামেন্টের ব্যথা না, গিরায় ব্যথা হয়। হ্যাঁ, ইউরিক অ্যাসিড তো এখন কমন রোগ, এটা ফসলাদার রোগ আর কি। বেশি যারা বেশি মাছ মাংস খায় তাদের এই রোগ হয়। গরিব রোগ করে। হাঁটুর গিরা, পায়ের গিরা ব্যথা মারাতে। এটা কিন্তু আমি এটা হওয়ার পর থেকে আমি রাতের খাবার ছেড়ে দিছি, রাতে খাই না। আল্লাহর মতো আমার ওষুধ খাওয়া লাগে না এখন। ও ভাই, এটা গরিব মানুষকে দিল, আপনি মাছ মাংস খাইলে এটা আপনার এটা কমন রোগ হয়ে গেছে। এটা এই সমস্যার কারণে হয় না। আপনি যে বাপযুক্ত কথা বলছেন, এটা সমস্যা না। এটা সবাই এখন মাছ মাংস সবারই হচ্ছে, ইয়াং সবারই হচ্ছে এটা এখন। এটা এখন ইউরিক অ্যাসিড রোগটা কমন হয়ে গেছে। বডির মধ্যে যখন প্রোটিনটা বেড়ে যায়, প্রোটিনটা ইউরিক অ্যাসিডে কনভার্ট হয়। যারা বেশি মানে মাছ মাংস, আমাদের চট্টগ্রামের লোকদের এটা বেশি মানে মেজবান। হ্যাঁ, এটা কিন্তু কিডনির মধ্যে স্টোন হয়ে যেতে পারে, এবং এটা সময় মতো কন্ট্রোল করতে না পারলে জীবন শেষ। আমি অনেক প্রায় 1.5 বছর ওষুধ খাইছি, পরে আল্লাহর রহমতে আমি যেহেতু রাতের খাবারটা বন্ধ করে দিছি, রাতের আমি 8টার পর কোনো খাবার খাই না, আমার ওজনও ফল করছে, আমার এখন তেমন একটা ব্যথা হয় না। তবে মাঝে মধ্যে যখন আমি একটু 2-3 দিন কোরবানের পরে একটু ব্যথাটা আসতে চেষ্টা করে, কিন্তু আবার খাবারটা অন্য করে কমাই। কারণ হচ্ছে এটা মাছ মাংস আমার রেড মিট খাওয়া মানা কম, মানে রেড মিট আমি কম খাইতে পারবো, আর কলিজা টলিজা খাওয়া একদম নিষেধ। ঠিক আছে ভাই, আপনি রোগী নাকি আমার মতো? আচ্ছা দেখেন, এই যে হোয়াইট ব্লাড সেল গুলো দেখেন, ওই হোয়াইট ব্লাড সেল গুলো দেখেন, এটা দেখেন নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, এগুলার মধ্যে দেখেন কতগুলো ছোট ছোট দানা দেখতেছেন, এই জন্য বলছে গ্র্যানুলোসাইট। ঠিক আছে, হ্যাঁ, মনোসাইট, লিম্ফোসাইট, ম্যাক্রোফেজ, এগুলোর মধ্যে দানা আছে, এ শব্দের অর্থ নাই। গ্র্যানুলোসাইট কেন বলছে, মানে এটার মধ্যে গ্র্যানিউল নাই, এগুলোর মধ্যে গ্র্যানিউল দেখতেছেন, এই যেগুলো দানা আছে, এই জন্য বলছে গ্র্যানুলোসাইট। আর যেগুলোর মধ্যে দানা নাই এগুলোকে বলছে গ্র্যানুলোসাইট। হ্যাঁ, লিম্ফোসাইটটা আপনারা সবাই জানেন যে লিম্ফোসাইট হচ্ছে যে এটা ভাইরাস কোনো আক্রমণ হলে তখন এটা বাড়ি জায়গা। লিম্ফোসাইট 2 ধরনের, টি লিম্ফোসাইট যেটা আছে এটা সরাসরি মানে জীবাণুকে নষ্ট করে, ভাইরাসকে মেরে ফেলে, আর বি লিম্ফোসাইট হচ্ছে শরীরের মধ্যে অ্যান্টিবডি তৈরি করে। হ্যাঁ, লিম্ফো ক্যান্সার বলতে বোঝাচ্ছে যে যখন বডির মধ্যে বেশি পরিমাণে লিম্ফোসাইট উৎপন্ন হয়, এবং এই লিম্ফোসাইটটা কিন্তু ক্যান্সার মানে কি জানেন, ক্যান্সার মানে অ্যাবনর্মাল গ্রোথ, যে কোনো সেলের অ্যাবনর্মাল গ্রোথ। অর্থাৎ আপনার যখন ব্লাড ক্যান্সার হয় বা লিউকেমিয়া হয়, তখন যে হোয়াইট ব্লাড সেলগুলো উৎপন্ন হয়, মানে সাদা রক্তকণিকা, এগুলা যে ম্যাচিউর হয় না, মনে করা যে এগুলা ম্যাচিউর স্টেজে যেভাবে কাজ করতে পারে, এরা ইমেচিউর সেল উৎপন্ন হয়, ইমেচিউর সেল, যার কারণে এটা বডি ডিফেন্স মেকানিজম টোটালি কাজ করে। এটা ব্লাড ক্যান্সার। ক্যান্সার হচ্ছে অ্যাবনর্মাল গ্রোথ, অর্থাৎ যেখানে হচ্ছে সেলগুলা প্রপারলি যেটা ম্যাচুরেশন হওয়ার কথা সে ম্যাচুরেশন হয় না, ইমেচিউর গ্রোথ হয়, অনেকগুলা হয়ে যায়, মানে ইমেচিউর। মনে করেন আমরা সবাই অ্যাডাল্ট, কিন্তু আমাদের এখানে সব বাচ্চা দিয়ে দিলাম, তাহলে এই ক্লাসটা চলবে? তাই এরকম বডিও চলে না। ঠিক আছে, এবার আমরা একটা এখানে দেখি, এখানে কি আছে, আরবিসি দেখি। হ্যাঁ, এটা তো আপনারা দেখলেন হোয়াইট ব্লাড সেল, রেড ব্লাড সেল দেখি আমরা, রেড ব্লাড আরবিসি। বেসোফিল দেখাছিলাম তো মনে হয়, দেখাইছিলাম তো, দেখাইছি। এগুলোকে রেড ব্লাড সেল দেখাইতেছে, এগুলো একদম রেড ব্লাড সেল। আমাদের বডির মধ্যে রেড ব্লাড সেল গুলো লাল হয়ে থাকে। আচ্ছা, এটা মুছো তো ভাই, আচ্ছা ওটা আমরা নিউট্রোফিল, ইসোনোফিল দেখাইতেছি, দাঁড়া। এই দেখেন, দেখেন নিউট্রো দেখেন, পার্টির সম্পর্কে বলবো, রক্ততন্ত্র দেখেন না আপনি, দেখেন কি দেখতেছেন, নিউট্রোফিল, ইসোনোফিল, বেসোফিল, গ্র্যানুলোসাইট যেগুলোর মধ্যে দানা আছে। গ্র্যানুলোসাইট মধ্যে 3টা, নিউট্রোফিল, এই দেখেন নিউট্রোফিল, ইউসোনোফিল, বেসোফিল, 3টা 3 রকম। এগুলো তো আপনার কোষে মানে মাইক্রোস্কোপে দেখতে পারবে, সরাসরি আপনি দেখতে পারবেন। 3টা 3 ধরনের কাজ করে। নিউট্রোফিল হচ্ছে যে
আপনার হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু বা ফরেন বডি সেটা ধ্বংস করে। ইউসিনোফিল হচ্ছে যে আপনার হচ্ছে যে পরজীবী প্রতিরোধ করে, অর্থাৎ শরীরের মধ্যে যদি কোনো কৃমি জাতীয় জিনিস থাকে সেগুলো বাড়তে পারে। আর ব্যাসোফিলটা হচ্ছে অ্যালার্জির সাথে সংশ্লিষ্ট, অ্যালার্জি হলে এটা বাড়তে পারে। নিউট্রোফিল প্লাটিলেটটা বলবো, এটা তো এখনো বাকি আছে। প্লাটিলেটের আরো রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাবো, ওটা আপনাদেরকে দেখাবো, আমি পড়াইতেছি দাঁড়ান। এরপরটা কি দেখি দাঁড়ান। তো আপনাদের প্লাটিলেটটা বাকি আছে, সমস্যা নেই। প্লাজমা এবং সিরাম এই জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করবো। সিরাম লাগছে সিরাম দেখি দুইটার মধ্যে পার্থক্য স্যার। হ্যাঁ, পার্থক্যটা বোঝাচ্ছি। আপনারা হয়তো প্লাজমা এবং সিরামের মধ্যে আমি একটু ভিডিও দেখাবো, একটু লেখার চেষ্টা করেন। আচ্ছা, আমি এখন একটা জিনিস বলি আপনাদেরকে। প্লাজমা এবং সিরাম কি, আপনাদেরকে আমি প্লাজমা দেখাইছি না একটু আগে, আপনারা দেখছেন এটা। সিরাম হলো প্লাজমার সেই অংশ যেখান থেকে রক্ত জমাট বাঁধার উপাদান অপসারিত, অর্থাৎ রক্ত জমাট বাঁধার পর প্রাপ্ত তরল। অ্যান্টিকোয়াগুলেন্ট, অ্যান্টিকোয়াগুলেন্ট হচ্ছে যে জিনিসটা রক্তকে জমাট বাঁধতে দেয় না। অ্যান্টি কোয়াগুলেন্ট, অ্যান্টি শব্দের অর্থ বিপরীত, কোয়াগুলেশন মানে হচ্ছে কি রক্ত জমাট। অর্থাৎ যে জিনিসটা রক্ত জমাট বাঁধতে দেয় না। আমরা যে আমাদের যে যে ব্লাডটাই হাতে নেয় কোথায়, ওই ডায়াগনস্টিক সেন্টারে নেয়, ওটার মধ্যে কিন্তু অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে।
এখন আমি আপনাদেরকে উদাহরণটা বলি। হ্যাঁ বলেন, দেখেন এটাকে বুঝেন। প্লাজমা সিরাম কোয়াগুলেন্ট, অ্যান্টি কোয়াগুলেন্ট, সব কোয়াগুলেশন তো রক্ত জমাট বাঁধা, ঠিক আছে? অ্যান্টি অর্থ বিপরীত, অ্যান্টি শব্দ অর্থ বিপরীত। আপনারা এখানে একটা যে ছবিটা দেখেন, অ্যান্টিবডি পরীক্ষা ব্যবহৃত হয়। হ্যাঁ, এখানে দেখেন অ্যান্টি কোয়াগুলেন্ট মাইনাস, মানে আমি দুইটা ব্লাড নিলাম, একটা ব্লাডের একটা টেস্ট টিউবের মধ্যে আমি কি দিলাম, অ্যান্টি কোয়াগুলেন্ট দিলাম। অ্যান্টি কোয়াগুলেন্ট হচ্ছে যে যেটা রক্ত জমাট বাঁধতে বাধা দেয়, ঠিক আছে? সেটাকে আমি সেন্ট্রিফিউজ করার পরে এরকম উপরে একটা অংশ আলাদা হবে, এটা হচ্ছে প্লাজমা। আর এখানে নিচে রেড ব্লাড সেলটা জমা হয়ে যাবে, কারণ এখানে অ্যান্টিকোয়াগুলেন্ট নাই। আরেকটা ক্ষেত্রে আমরা কি করলাম, কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট দিলাম না, সেক্ষেত্রে উপরে একটা সাদা তরল বের হবে, এটা হচ্ছে সিরাম, ঠিক আছে? আমি বলি আমরা হচ্ছে কিভাবে করি, যে আমরা ফিল্ডে রিসেন্টলি একটা টেস্ট করছিলাম। আমরা পুরো বাংলাদেশে পিপিআর ভ্যাকসিন করছি ছাগলের, ঠিক আছে? তো পিপিআর ভ্যাকসিন করার পরে আমরা ওইখানে দেখছি যে আপনার ছাগলের সিরামটা নিছি। কিভাবে নিছি? প্রথমে আমরা একটা সিরিজ নিছি, সিরিজ নিয়ে ছাগলের জুগুলার ভেন থেকে রক্ত নিছি, ঠিক আছে? রক্ত নেওয়ার পরে ওইটা আমরা কাইট করে একটা জায়গায় আধা ঘন্টা রেখে দিছি। একটু পরে রক্তটা থকথকে নিচে জমার পরে উপরে একটা সাদা পানি বের হয়ে গেছে, এটা হচ্ছে সিরাম। এখানের মধ্যে আমরা ওই যে অ্যান্টি কোয়াগুলেন্ট ওটা কিন্তু দিই নাই। সাপে কামড়ালেও সিরাম নিতে পারে। আপনারা আবার বুঝেন জিনিসটা হচ্ছে কি, আমরা সিরিজ দিয়ে ব্লাড নিছি, ব্লাড নেওয়ার পরে সিরিজটাকে এক জায়গায় এরকম কাট করে রাখছি। একটু পরে কি হয়েছে, ওখান থেকে পানিটা বের হয়ে গেছে, আর নিচের মধ্যে লালটা পুরো জমে নিচে পড়ে গেছে, থকথকা, এটা মানে ব্লাডটা ক্লট হয়ে গেছে। কি হয়েছে? ব্লাডটা ক্লট হয়ে গেছে, পানিটা বের হয়ে গেছে। ওই পানিটা হচ্ছে আমার সিরাম। আরেকটা জিনিস হচ্ছে যেটা আমরা হাসপাতালে আমাদের থেকে ব্লাড নেই, ওটার মধ্যে কিন্তু ইডিটিএ দেওয়া থাকে, ইডিটিএ, ওটা কিন্তু রক্তটা মানে ক্লট হয় না। তখন ওই রক্তটাকে যখন আমরা একটা সেন্ট্রিফিউজ মেশিন আছে, দেখাবো আমি ভিডিও, সমস্যা নাই। সেন্ট্রিফিউজ বিষয় যখন আমরা করি, ওখান থেকে এই যে প্লাজমা পড়াইছি, প্লাজমাটা আলাদা, প্লাজমা তো আগে পড়াইছি, রক্ত রস ওটা আলাদা হয়, আর রেড ব্লাড সেলটা আলাদা হয়। আর সিরাম হচ্ছে যে যখন অ্যান্টিকোয়াগুলেন্ট দেওয়া থাকে না, ওটা ক্লট হয়ে ওই ব্লাডটা থকথকে নিচে পড়ে থাকে, ব্লাডটা ক্লট হয়ে যায়, রক্ত জমাট বেঁধে যায়। আপনারা দেখবেন সিরিজ থেকে যদি ব্লাড নেন, ওই ব্লাডটা যদি রেখে দেন সিরিজের মধ্যে, কিছুক্ষণ পর ব্লাডটা শক্ত হয়ে যায়। আচ্ছা, আমরা এবার একটু ভিডিও দেখি, একটু ক্লিয়ার করি জিনিসটা। এখানে তো আসতেছে। এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেন্ট্রিফিউজ মেশিন, এটাকে বলে সেন্ট্রিফিউজ মেশিন, ঠিক আছে?
এটাকে বলে সেন্ট্রিফিউজ মেশিন। এটা হচ্ছে সেন্ট্রিফিউজ মেশিন। এই যেটা উপরে সাদা অংশ দেখতেছেন এটা হচ্ছে সিরাম, আর এটা হচ্ছে ব্লাড ক্লট হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারছি? দেখেন ঘুরানো, এটার মধ্যে মেশিনের মধ্যে ঘুরে। হ্যাঁ, কালারটা হচ্ছে ব্লাড ক্লট। দেখেন আগে আমি ক্লিয়ার করে দেখেন। এভাবে যখন ঘুরে তখন কি হয়ে যায় ওখান থেকে, অর্থাৎ ব্লাডটা ক্লট কখন হয়, যখন অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে না, তখন ব্লাডটা ক্লট হয়ে নিচে পড়ে যায়, তখন শুধু পানিটা বের হয়ে যায়। এই পানি সিরামের মধ্যে কিন্তু রক্ত জমাট বাঁধার পর প্রাপ্ত তরল। আর আমরা যখন হাউ টু মেক ব্লাড প্লাজমা, জি জি, এখানে মূল পার্থক্যটা আপনারা বুঝতেছেন। মূল পার্থক্যটা হচ্ছে যে সিরামের মধ্যে, সিরামটা কখন পাবো, যখন আমরা এখানে অ্যান্টিকোয়াগুলেন্ট যোগ করব না, অর্থাৎ রক্ত জমা যাতে না বাঁধে এ ধরনের উপাদান যুক্ত করব না, সিরামটা তখন পাবো না। সিরাম মনে করে আমি জুগুলার ভেন থেকে ব্লাডটা নিলাম, স্বাভাবিকভাবে একটু পর রক্তটা শক্ত হয়ে যাবে আর পানিটা বের হয়ে যাবে, এটা হচ্ছে সিরাম। যে পানিটা বের হয় এটাতে রক্ত জমাট বাঁধার উপাদান থাকে না। আর আমি রক্তটা নিয়ে টেস্ট করব, তার রক্ত জমাট বাঁধানো আমি টেস্ট করতে পারবো না, তখন আমি কি করব, ওটার মধ্যে ওই যে টেস্ট টিউবটা থাকবে ওটার মধ্যে অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়ে দিব, যেমন ইডিটিএ দিয়ে দিলাম। তখন অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়ে দেওয়ার পরে আমার যে ব্লাডটা আসবে ওটার মধ্যে প্লাজমাটা আলাদা হয়ে যাবে, যেটা আমি ছবি দেখেছিলাম, এবং রেড ব্লাড সেলটা আলাদা হয়ে যাবে। তারপরে আমি এর মধ্যে যে জিনিসগুলো টেস্ট করতে পারবো। অর্থাৎ প্লাজমাতে হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট যুক্ত করতে হয়, টিউবের মধ্যে অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে। আর প্লাজমা হচ্ছে রক্তের ওই অংশ, রক্তের তরল অংশটা, যেটা আমি আগে পড়েছি যে রক্তরস, ওই রক্তরসের মধ্যে সিরাম থাকে। কিন্তু সিরামটার মধ্যে কি থাকে না, যে সিরামটার মধ্যে জাস্ট হচ্ছে যে কি থাকে না, ওই যে রক্ত জমাট বাঁধার যে উপাদান সেগুলো থাকে না, রক্ত জমাট বাঁধার উপাদানগুলো থাকে না। প্লাজমা প্লাটিলেট একই জিনিস না, প্লাটিলেট হচ্ছে রক্তকণিকা, প্লাজমার তো রক্তরস। তো এটা আছে এখানে। Today, talking about the preparation of blood produces to get complete whole blood to clot and then centrifuge it. The upper liquid part is serum. Remember, to prepare serum, you must down the whole blood to clot. For that, in equators that does not. আচ্ছা, এখানে ভিডিওটা বুঝতে পারবো না, আমি বলি রক্তের মধ্যে আমরা দুটো উপাদান পড়ছি, একটা হচ্ছে রক্তরস, রক্তকণিকা, প্লাজমা এবং রক্তকণিকা। আপনি যদি, আমরা যেটা ডায়াগনস্টিক ল্যাবে যে রক্তটা কালেকশন করি, এটার মধ্যে রক্তের মধ্যে ওইটা ওই টেস্ট টিউব যেটা নেই, এই যে মনে করেন যে টেস্ট টিউব, হ্যাঁ আমি একটা টেস্ট টিউব আঁকি, এটা টেস্ট টিউব, এটা একটা টেস্ট টিউব, হ্যাঁ এটা ইডিটিএ টিউব বলে। হ্যাঁ, ইডিটিএ টিউব কেন বলে, এটাকে কি বলে দেখবে যে ইডিটিএ টিউব, মানে এটার মধ্যে নিচের মধ্যে এটা দেয়া থাকে, ইডিটিএটা দেয়া থাকে। বুঝতে পারছি? ইডিটিএ হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট, অ্যান্টিকোয়াগুলেন্ট হচ্ছে যেটা রক্তকে জমাট বাঁধতে দিবে না। অ্যান্টিকোয়াগুলেন্ট কি, যেটা রক্তকে জমাট বাঁধতে দিবে। এখন এখানে ব্লাড নিলে ব্লাডটা ক্লট হবে না, এটা এখন এটাকে যদি আপনি সেন্ট্রিফিউজ করেন যেটা পাবেন সেটা হচ্ছে প্লাজমা, মানে রক্তরস এবং রক্তের কণিকাগুলো আলাদা হয়ে যাবে। আর আপনি একটা, এটা হচ্ছে কি মানে অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়ে আছে, এখন বুঝেন নাই? আর একটা মনে করেন আপনি সিরিঞ্জ দিয়ে নিলেন ব্লাড, সিরিঞ্জ দিয়ে নিয়ে এটাকে কাইট করে এভাবে রেখে দিলেন একটা ইয়ার সাথে, এখানের মধ্যে কোনো ইডিটিএ দেয়া নাই, জমাট বেঁধে যাবে, জমাট বেঁধে যেটা পানি বেরোবে সাদা পানি, এটা সিরাম। এখন বুঝছেন? ইডিটিএতে সামনে এটা দেয়া থাকে, নিচে দেয়া থাকে।
তখন আমি প্লাজমা পাবো, রেড ব্লাড সেল পাবো, হোয়াইট ব্লাড সেল পাবো, ওটা আমি দেখাই দাঁড়ান। সব জমাট বাঁধার পরে যে সাদা বাংলা বের হয়ে হচ্ছে ওটা তো আমি আপনাদেরকে দেখাইছি ইরিডিয়েটটা। হ্যাঁ রক্ত এই দেখেন এখানে দুইটা জিনিস আছে দেখেন, ইরিটিএ মিস করলে আপনি প্লাজমা পাবেন, রেড ব্লাড সেল পাবেন, হোয়াইট ব্লাড সেল পাবেন, এটা ইরিটিএ। আর আমি আরো একটু দেখাই, ব্লাড কম্পোজিশন দেখাই, তা ইরিটিএ একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখেন আপনি এটা যদি এটা ইরিটিএ মিক্স এটাতে পাবেন, ইরিটিএ মিক্স তাহলে এখানে প্লাজমা যেটা আছে এটা হলুদ, আর হচ্ছে এটা এই রেড ব্লাড সেল এই রক্ত, আর হচ্ছে এটা আলাদা, হোয়াইট ব্লাড সেল আলাদা আলাদা হবে। এটা হচ্ছে ইরিটিএ মিক্স যেটা, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা অলরেডি একটা টেস্ট টিউব। এটা হচ্ছে হাসপাতালে যেটা করে, এটার মধ্যে ইরিটিএটা দেওয়া থাকে, তাহলে এরকম তিনটা পার্টে ভাগ হবে। আর সিরামটা আমি আপনাদের দেখাইতেছি দাঁড়ান। প্লাজমাটা হচ্ছে হলুদ আর সিরামটা কিন্তু সাদা হয়, সিরামের জিনিসটা কিন্তু সাদা টাইপের হয়, এখানে যদিও স্পেসিফিক নাই, আমরা দেখছি এটা সাদা টাইপের হয়। সিরামটা পাওয়া যাবে, হ্যাঁ। তো দুই ক্ষেত্রে সেন্ট্রিফিউজ করলে, এখন আমার যদি মনে করেন আমি এখন যখন আমি কিন্তু এটা সিরাম নিছি ছাগল থেকে, এখন আমরা যে পিপিআর ভ্যাকসিনটা করছি, ভ্যাকসিনটা ছাগলে কাজ করছে কিনা, অ্যান্টিবডি ডেভেলপ হয়েছে কিনা, এটা আমরা সিরাম দিয়ে দেখছি। তখন আমরা ওই সিরামটা ঢাকায় পাঠাইছি, যে আমরা যে ভ্যাকসিনটা ব্যাচ ভ্যাকসিনেশন করছি ওটা আসলে কাজ হয়েছে কিনা, ওটা আমরা টেস্ট করছি, যেটার মধ্যে অ্যান্টিবডি লেভেল কত, ল্যাবরেটরি টেস্ট করছি ওই সিরামটা, ভাই ভ্যাকসিনের কার্যকারিতা দেখার জন্য অ্যান্টিবডি টেস্ট করছি, ওটার মধ্যে তো অ্যান্টিবডি গ্রো হবে সিরামের মধ্যে। আর এটা তো আপনার সেলগুলো দেখতে পারবো, ইউসোনোফিল বেসোফিল কোনটা, আর সিবিসি টেস্ট যেটা করে নরমাল যেটা ডিটিপি, ওটা সিবিসি টেস্টগুলো করতে পারবো। আমি আরেকটা বলি, সিরাম কিন্তু সরাসরি চিকিৎসায় ব্যবহার করে অনেক ডাক্তার। একটা গরু যদি বা একটা ছাগল যদি পিপিআর বা লাম্পিতে সুস্থ হয়, ওটা সিরাম নিয়ে যদি আরেকটা গরুতে অসুস্থ গরুতে দেন, তাহলে এটা সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি। সিরাম চিকিৎসা, হ্যাঁ, ডেঙ্গু রোগের ক্ষেত্রে, অর্থাৎ সুস্থ রোগ, অর্থাৎ যে একটা রোগতে যখন ভাইরাস রোগতে সুস্থ হয়েছে তখন এই সিরামে অ্যান্টিবডি থাকে, ওই সিরামটা এই যে আমরা ব্লাড দিয়ে কালেক্ট করে ওইটা যদি আপনি সেন্ট্রিফিউজ দুই ক্ষেত্রে করা হয়, সেন্ট্রিফিউজ করা হয় মানে আরেকটা ফাইন সেপারেশনের জন্য, সেন্ট্রিফিউজ যখন ঘোরানো হয় তখন হচ্ছে ওখান থেকে সাদা অংশটা একটু ক্লিয়ার বের হয়ে যায়। হ্যাঁ, না গরুর ক্ষেত্রে আমরা ওরকম গ্রুপ ম্যাচিং সমস্যা দেখি নাই, আমাদের ক্ষেত্রে অনেক দিতে পারে, সিরাম দেয়, সমস্যা হয় না, সমস্যা নেই, সিরামের সমস্যা নাই। সিরামের মধ্যে তো আপনার ব্লাড সেল থাকে না, তো সাদা অংশটার মধ্যে ব্লাড সেল নাই, ওর কোনো সমস্যা হয় না। এটা পুরো রোগের ক্ষেত্রে ব্যবহার করে, পিপিআর এর ক্ষেত্রে ব্যবহার করে, লাম্পির ক্ষেত্রে ব্যবহার করে, রেজাল্ট পাইছে, লোকজন ভালো রেজাল্ট পাইছে, সিরিয়াস রোগী ভালো হয়েছে, অ্যান্টিবডিটা ঢুকাচ্ছে, এখানে জাস্ট অ্যান্টিবডি ঢুকতেছে, ওটা হ্যাঁ, ওটা সিরাম নিয়ে অন্য অসুস্থতা দিছে, হ্যাঁ, এটা চিকিৎসা করছে জুগুলাবেন থেকে নিয়ে এটাকে মনে করেন এক সাইডে এরকম কায়েদ করে রাখছে, কায়েদ করে আধা ঘন্টা রাখলে এটা এরকম নিচে পড়ে যাবে লালটা, আর এখানে সিরামটা বের হয়ে যাবে, পরে ওটা কালেকশন করে দিয়ে দিলে হয়ে যাচ্ছে। আর এটা সিরিজ দিয়ে নিলে, এখন এটা চাইলে আপনি আর একটু ফাইন ইয়ে করার জন্য যদি সেন্ট্রিফিউজ মেশিনে দেন, তাহলে এটা ঘুরার ফলে এখান থেকে আরো সাদাটা আরেকটু ক্লিয়ার পরিষ্কার হবে। তো মেশিন যেটা দেখাইছে সিরাম ইউজ করে, প্লাজমা বলতে প্লাজমার মধ্যে তো অ্যান্টিবডি নাই, প্লাজমাটা ওইটা সিরামটা নিতে হবে আর কি, সিরাম এটা প্লাজমা সিরামের পার্থক্য সবাই কনফিউশন করে ফেলে। গরু ছাগলের ব্লাডের গ্রুপ আছে অনেকগুলা, প্রায় 49টা 50টা আছে গরুর ক্ষেত্রে। তো এখন এগুলা আসলে ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে প্রথমবার আসলে সবগুলোতে দেওয়া যায় আর কি, আমি নিজে ব্লাড ট্রান্সফিউশন করি নাই, তো এটা তো ব্লাড ট্রান্স, এটা রেড ব্লাড সেলের কোনো কিছু, এটা সিরামের মধ্যে তো কোনো ইয়া নাই তো, মানে কোষ নাই, মানে ব্লাড সেল নাই তো, শুধু অ্যান্টিবডিটা। হ্যাঁ, না আমরা আপনাকে টেস্ট করতে হবে, গরুর রক্ত মানুষের রক্ত পার্থক্য আমি একটা পিএইচডি থিসিস করব, এটা রেজাল্ট আপনাকে দিব, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা প্লেটলেটের কাজ করব, প্লেটলেট, ঠিক আছে। কয়টা বাজছে? আচ্ছা, একটা লাস্ট, এটা লাস্ট, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা একটু দেখেন, এটা দেখে ছেড়ে দিব।
রক্ততঞ্চন প্রক্রিয়া দেখেন, এটা দিয়ে শেষ করে দিব। সুন্দর ওটা আছে। এমন তো আমাদের সাথে অচয় হয়েছে তাই না, যে হঠাৎ করে অসাবধানতাবশত কারণে হাত কেটে গিয়েছে এবং সেখান থেকে সামান্য রক্তপাত হয়েছে। কিন্তু ক্ষতস্থান যদি খুব সামান্য হয় তবে দেখা যায় অল্প সময় পরই এই রক্তপাত বন্ধ হয়ে যায়। আমাদের দেহে একটি শরীর প্রক্রিয়া এটি ঘটে থাকে। এই প্রক্রিয়ার নামই হলো রক্ততঞ্চন বা ব্লাড ক্লটিং। স্বাভাবিক অবস্থায় রক্তবাহিকার মধ্য দিয়ে রক্ত দ্রুত গতিতে চলতে থাকে এবং রক্তবাহিকার অভ্যন্তরে রক্ত জমাট বাঁধতে পারে না, কারণ সেখানে পানির নামে ধরনের পদার্থ সংগঠিত হয়। কিন্তু দেহে যখন কোনো ক্ষত স্থানের সৃষ্টি হয়, এই ক্ষত স্থান দিয়ে লোহিত রক্তকণিকা অনুচক্রিকা বাইরে বের হয়ে আসে। বাতাসের সংস্পর্শে এসে অনুচক্রিকা হিমোস্ট্যাটিক প্লাগ গঠন করে রক্তক্ষরণ বন্ধ করে। রক্ততঞ্চন প্রক্রিয়ায় তাহলে বলছে যখন আমাদের বডি কোথাও কেটে যায়, তখন বডি থেকে ব্লাডটা বের হয়ে যায়, তখন কিন্তু এই প্লেটলেট অনুচক্রিকা এটা রক্ততঞ্চনে সহায়তা করে। তখন ওই ওই জায়গায় এসে যেখানে ব্লিডিং হচ্ছে, প্রথম কাজ হচ্ছে যে ওখানে রক্তে যে প্রেশার সেটা কিন্তু আগে কমিয়ে দেয়। দ্বিতীয় প্রেশার কাজ হচ্ছে যে ওখানে অনুচক্রিকাগুলো এসে ওখানে কতগুলো ফ্যাক্টর রিলিজ করে, ওরা এক জায়গায় জমাট হয়ে একটা, দেখবেন আমাদের যখন কেটে যায় একটা লাল একটা এখানের মধ্যে প্রথমে পড়ে, দেখবেন একটা লাল একটা, ওটা কিন্তু ওই মনে করেন আমাদের যখন হাতটা কাটা দেখেন না, আমার এখানে তো আছে, এই যে দেখেন এটা যখন এই যে এখানে কাটা দেখতেছে একটা, এখানে কিন্তু এটা লাল একটা প্রথমে একটা লেয়ার পরে, ওইখানে হচ্ছে যে ব্লাড ভেসেল থেকে আপনার প্লেটলেট মানে রক্ত অনুচক্রিকা এসে ওখানে আগে জমা হয়। ঠিক আছে, অনুচক্রিকাগুলো জমা হওয়ার পরে এখানে আরো অন্যান্য ব্লাড ক্লটিং ফ্যাক্টর আছে, সেগুলো কাজ করে। কোনো জায়গায় যে শরীরে কেটে যায় আমরা কি করি, কিছুক্ষণ চিপে ধরে রাখি। চিপে ধরে রাখার পর আস্তে আস্তে মানে আমার কাছে 3 থেকে 8 মিনিটের মধ্যে কিন্তু ব্লাডটা ওখানে আস্তে আস্তে ছোটখাটো মানে জমাট বেঁধে যায়। জমাট বেঁধে যাওয়ার সময় কি হয়, অনুচক্রিকাগুলো ওখানে এসে আগে মানে জমা হয়, জমা হয়ে ওই জায়গাটাকে ব্লক করে, প্লাগ করে, এবং ওখানের মধ্যে আরো যে বডির যে মধ্যে যে ক্লটিং ফ্যাক্টর গুলো আছে সেগুলো কাজ করে। আমরা একটু দেখি তারপর বলবো। অনুচক্রিকার পাশাপাশি রক্তরসে বা প্লাজমায় অবস্থিত 13টি ভিন্ন ভিন্ন ক্লটিং ফ্যাক্টর। ক্লটিং ফ্যাক্টর হচ্ছে যে ক্লটিং শব্দের অর্থ রক্ত জমাট বাঁধা। শুধুমাত্র অনুচক্রিকা ওই জায়গায় এসে রক্তটাকে বন্ধ করতে পারে না, এর সাথে শরীরের মধ্যে আরো 13টা ক্লটিং ফ্যাক্টর আছে যারা অনুচক্রিকার সাথে কাজ করে রক্তটা জমাট বাঁধতে সহায়তা করে। এটা মানে এখানে মানে কাটা, ঠিক আছে, এই কাটার মধ্যে অনুচক্রিকাগুলো আসতেছে, ঠিক আছে, এখানে আসতেছে। ক্লটিং ফ্যাক্টরের নাম খুব সহজেই মনে রাখতে পারি একটি ইংরেজি বাক্যের মাধ্যমে। বাক্যটি হলো freshers party today, come let's sing and call seniors, please have fun। freshers এর F দিয়ে আমরা মনে রাখতে পারি ফ্যাক্টর 1 ফাইব্রিনোজেন, পার্টির P দিয়ে ফ্যাক্টর 2 প্রথম দিন, এর D দিয়ে ফ্যাক্টর 3 থ্রম্বোপ্লাস্টিন, কামের C দিয়ে ফ্যাক্টর 4 ক্যালসিয়াম, লেটসের দিয়ে ফ্যাক্টর 5 লেবান ফ্যাক্টর, এর S দিয়ে ফ্যাক্টর 7 স্ট্যাপল ফ্যাক্টর, এন্ড এর A দিয়ে ফ্যাক্টর 8 অ্যান্টিহিমোফিলিক ফ্যাক্টর, কলের C দিয়ে ফ্যাক্টর 9 S দিয়ে ফ্যাক্টর স্টুয়ার্ট ফ্যাক্টর, লিজের D দিয়ে ফ্যাক্টর 11 প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট, হ্যাভের H দিয়ে ফ্যাক্টর 12 হেগম্যান ফ্যাক্টর এবং ফানের F দিয়ে ফ্যাক্টর 13 ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। এবার তাহলে চলো আমরা দেখে নিই কিভাবে অনুচক্রিকা ও এসব ক্লটিং ফ্যাক্টরের মাধ্যমে রক্ততঞ্চন প্রক্রিয়াটি ঘটে থাকে। আমরা আগেই জেনেছি দেহের কোনো অংশে ক্ষত স্থানের সৃষ্টি হলে সেখান থেকে নির্গত অনুচক্রিকা বাতাসের সংস্পর্শে এসে ভেঙে যায় এবং থ্রম্বোপ্লাস্টিন নামক ক্লটিং উৎপন্ন হয়। থ্রম্বোপ্লাস্ট রক্তের হেপারিনকে অকেজো করে দেয় এবং ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে প্লাজমায় অবস্থিত প্রথমবিনের সাথে ক্রিয়া করে একে শক্ত থ্রম্বিনে পরিণত করে। এরপর থ্রম্বিন ফাইব্রিনোজেন ফাইব্রিন নামক অদ্রবণীয় প্রোটিন সূত্রের সৃষ্টি করে। এভাবে সৃষ্ট সূত্রগুলো পরস্পর মিলিত হয়ে জালকের আকার ধারণ করে। এই জালকে লোহিত রক্তকণিকা আটকে পড়ে, ফলে রক্তক্ষরণ বন্ধ হয়ে যায় এবং রক্ত মানে
বেঁধে যায়। মাঠ বাঁধা রক্ত থেকে যে হালকা হলুদ তরল জলীয় অংশ বেরিয়ে আসে তাকে রক্তের সিরাম বলে। সিরাম বস্তুতপক্ষে রক্তরস, তবে এতে ফাইব্রিনোজেন এবং ক্লটিং ফ্যাক্টর 2, 5 ও 8 থাকে না। এখন যদি আমরা একটি ফ্লোচার্টের মাধ্যমে রক্ততঞ্চন প্রক্রিয়াটি দেখে নিই, তাহলে কিছুটা এমন দাঁড়ায়। ক্ষতস্থানের অনুচক্রিকা বা থ্রম্বোসাইট বাতাসের সংস্পর্শে থ্রম্বোপ্লাস্টিন তৈরি করে। এরপর থ্রম্বোপ্লাস্টিন হেপারিন অকেজো ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে নিষ্ক্রিয় প্রথমবিনকে সক্রিয় থ্রম্বিনে পরিণত করে। সক্রিয় থ্রম্বিন ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন জালকের সৃষ্টি করে, যেখানে রক্ত কণিকাগুলো আটকে যায়। তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চক্রটা, যে যেখানে ক্ষত স্থান হবে ওখানে অনুচক্রিকাগুলো দৌড়ায় দৌড়ে আসবে। এরা হইতেছে ইমার্জেন্সি সেল। তখন হচ্ছে যে এখানে যে থ্রম্বোসাইট থেকে যে অনুচক্রিকার ইংরেজি নাম হচ্ছে থ্রম্বোসাইট, প্লেটিলেট, 3টা নাম আছে। ওইখানে বাতাসের সংস্পর্শে থ্রম্বোপ্লাস্টিন, এইটা একটা হরমোন, এটা রিলিজ হবে। রিলিজ হওয়ার পর এখানে কতগুলো, ওই যে বলছি ক্লটিং ফ্যাক্টর আছে 13টার মধ্যে একটা ক্লটিং ফ্যাক্টর হচ্ছে থ্রম্বিন। এটা হচ্ছে যে নিষ্ক্রিয় প্রথমবিনকে সক্রিয় থ্রম্বিনে পরিণত করবে। এবং এখানে এই থ্রম্বিনটা কি করবে, ফাইব্রিনোজেন, এটাও নিষ্ক্রিয়তা। অর্থাৎ আসলে বিষয়টা হচ্ছে কি, বডি যখন স্বাভাবিক থাকে তখন এরা কিন্তু অ্যাক্টিভ থাকে না, এই থ্রম্বিনও থাকে না, ফাইব্রিন মনোমারও থাকে না। বডির মধ্যে যখন যুদ্ধ ঘোষণা হয়েছে বডির সাথে, তখন কিন্তু এরা অ্যাক্টিভেট হচ্ছে। ক্লটিং ফ্যাক্টরগুলো বডির মধ্যে সবসময় থাকে, কিন্তু শরীরের মধ্যে কি রক্ত কি শরীরের মধ্যে যদি রক্ত জমাট বাঁধে তাহলে মানুষ কি বাঁচবে না। তাই শরীরের রক্তের মধ্যে কিন্তু হ্যাপারিনটা দেয়া থাকে যাতে রক্তটা বডির মধ্যে জমাট না বাঁধে। কিন্তু বডিকে যখন আঘাত করা হয়েছে তখন হচ্ছে যে সৈন্যরা, আর্মি কি সবসময় যুদ্ধ করে না, তখন হচ্ছে যে এই অনুচক্রিয়াগুলো যুদ্ধে নামে। এই অনুচক্রিয়াগুলো যখন যুদ্ধে নামে, ওরা ওই জায়গাটাতে আসি আগে সবাই, আমাদেরকে একজনকে হুজুরকে মারতে আসতেছে, আমরা সবাই মিলে একটা মানববন্ধন করলাম। মানববন্ধন করে আমরা আগে প্রাইমারি প্রোডাকশন দিলাম। তাহলে কি হইলো, আমরা ওখানে এসে আমাদের মধ্যে ঠিক আছে, আমাদের মধ্যে একজন আছে তার মধ্যে একটা হরমোন আছে থ্রম্বোপ্লাস্টিন, ঠিক আছে, আমি বললাম যে ঠিক আছে তুই যাই আর্মিকে নিয়ে আয়। ও কি করলো, প্রথম দিন আর্মিকে নিয়ে আসছে। আচ্ছা আর্মি কি করছে, ওরা অ্যাক্টিভ হয়েছে। অ্যাক্টিভ হওয়ার পরে বললো ঠিক আছে আমরা পারতেছি না, তোমরা এবার সোয়ার্ডকে নিয়ে আসো। ওরা হচ্ছে ফাইব্রিনোজেন। সবাই মিলে কি হইলো, ওইখানের মধ্যে একটা জালিকা সৃষ্টি, ফাইব্রিনোজেন, অনুচক্রিকা, ফাইব্রিন সবাই মিলে একটা জালের সৃষ্টি করলো। ওই জালের মধ্যে যখন জাল হয়ে গেছে তখন ব্লাডটা আর জালের মধ্যে পার হইতে পারতেছে না, তখন ব্লাডটা ওই জালের মধ্যে আটকে যাচ্ছে। এই জালটা হইতে 3 থেকে 8 মিনিট সময় লাগে। এটা হচ্ছে যে এখানে অনেকগুলো ক্লটিং ফ্যাক্টর, 13টা ফ্যাক্টর আছে। এখানে অনুচক্রিকা লাগে, থ্রম্বিন লাগে, ফাইব্রিন মনোমার। ফাইব্রিন শব্দ হতো একটা জাল। ফাইব্রিন এক ধরনের ম্যাশ টাইপের জিনিস। এটা তো প্রথমে অল্প অল্প আসে, সবাই মিলে যখন আসে তখন এটা হলো ফাইব্রিন পলিমার। তখন একটা এরকম যে যেখানে একটা দেখাইছে যে আপনারা দেখছেন যে জালিকা হইছে, যে এরকম একটা জাল দেখাইছিল না একটু আগে, যে এরকম জাল হয়ে গেছে, এরকম একটা জাল হয়ে গেছে। জালের মধ্যে অনুচক্রিকা, ফাইব্রিন পলিমার, থ্রম্বিন, মানে এখানে মূলত হচ্ছে যে এই যে ফাইব্রিন জালক, এই ফাইব্রিন পলিমার এবং এটার সাথে হচ্ছে কি আছে, অনুচক্রিকা আছে। এই জালের মধ্যে পরে লোহিত রক্তনিকা রক্তটা বাধা পাবে, ফলে এটা ব্লিডিং হবে না। এটাই হচ্ছে রক্ততঞ্চন প্রক্রিয়া। আপনারা কি আরেকবার দেখবেন ভিডিওটা? বেশি হলে তো হবে না ভাই, বেশি হলে সেলাই লাগবে 3 থেকে 8 মিনিট। বেশি হলে তো ভাই হবে না ভাই, বেশি হলে এখন এটা তো বেশি হলে আমরা সেলাই করতে হয় না জিনিসটা। এখন যদি না তাও সময় না। এবং এটা আবার অনেকের ডিপেন্ড করে, অনেকের কিন্তু জেনেটিক প্রবলেম থাকে, দেখা যাচ্ছে কাটলে কিন্তু রক্ত জমাট বাঁধে না, এরকম আছে। বাচ্চাদের ক্ষেত্রে হয়, হ্যাঁ, রক্ত জমাতে সময় লাগে। হ্যাঁ 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 হতে পারে, শিওর না আমি। আচ্ছা, ভাবেই সম্পূর্ণ রক্ততঞ্চন প্রক্রিয়াটি ঘটে থাকে। তাহলে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখে নিলাম রক্ততঞ্চন প্রক্রিয়া সম্পর্কে। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। ঠিক আছে, আর দেখবেন। ওকে, শেষ। নোটে আছে, পড়ে নিতে পারবেন। ঠিক আছে, এখানে আর ফ্যাক্টর গুলো মুখস্থ করার আর কিছু নাই, ওটা তো আপনার লিখতে হবে। জি জি, আসিলের ওষুধ গরু কতটুকু? হ্যাঁ, গরু কয় মাস?
প্রথম হচ্ছে শিরা থেকে, হ্যাঁ শিরা থেকে আসামের দাঁত নিয়ে মাংসে মারবে, রান্নার মাংসে মারলে হবে। এটা আমাদের সব প্রতি সপ্তাহে একবার করে 3 বার মারবে, ঠিক সপ্তাহে 3 বার স্যার। 3 বার। আর হোমিওপ্যাথি একটা পূজা, এটা 10 ফোঁটা করে প্রতি সপ্তাহে একবার খাওয়া হবে। এবার 3 সপ্তাহ খাওয়া হবে। শিরা থেকে 5 ml রক্ত নিয়ে মাংসে মারবেন, গরুর মাংস। পিছনে নেন। ওটার মধ্যে অ্যান্টিবডি আছে যে, ওটাতে কাজ করে। আর হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, বায়োটিন আছে না, বায়োটিন যেটা বসবেন, বায়োটিন যেটা বসবে। না না না, মাংসে মারবে।